হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমরা যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য টার্গেট করে রয়েছো, তোমাদের জন্য এই কম্পোজ স্টাডি ইউটিউব চ্যানেলেই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জেনারেল নলেজ এবং ম্যাথের ক্লাস দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আজকে আমরা যে সাবজেক্টের উপর ক্লাস করব সেটি হলো লাইফ সায়েন্স। ঠিক আছে, জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের চলছে বংশগতি। সেই বংশগতির একটি পার্ট জেনেটিক ডিসঅর্ডার সম্বন্ধে আমরা আজকে পড়বো। এখানে বিভিন্ন ধরনের রোগ সম্বন্ধে আমরা এই ভিডিওতে জানবো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কমপ্লিট ভিডিওটি দেখবে, একদম স্কিপ করে দেখবে না। যা যা এক্সট্রা টপিক লেখা রয়েছে এবং যা যা এক্সট্রা টপিক আমি বলবো সেই সমস্ত কিছুই কিন্তু তোমরা নোট করে রাখবে। ঠিক আছে, কমপ্লিট ভিডিওটি দেখবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশান অল করে রাখবে। ঠিক আছে, কারণ তোমাদের এক্সামের আর কিছুদিন রয়েছে। এখন কিন্তু ক্লাস আসছে, প্রতিদিন 2টো করে ক্লাস আসছে। ঠিক আছে, আর কমপ্লিট ভিডিওটি দেখার পরে তোমাদের পিডিএফ চাই। সেই পিডিএফ তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই দুই গ্রুপে তোমরা আমাদের ক্লাসের বিভিন্ন আপডেট, ঠিক আছে, তোমাদের এক্সাম রিগার্ডিং বিভিন্ন আপডেট আর ক্লাস পিডিএফগুলো এখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই এই দুই গ্রুপে জয়েন করবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে গেলেই এই দুই গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। চলো আজকে আমরা আমাদের প্রথম প্রশ্ন দেখব। দেখো, বলেছে যে স্বাভাবিক পিতা ও বাহক মাতা হলে তাদের শিশুর হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত রয়েছে? 100%, 75%, 50% নাকি 25%? কালকে আমরা হিমোফিলিয়া পর্যন্ত দেখেছি, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া এই সমস্ত রোগ দেখেছি। আজকে আমরা যে হিমোফিলিয়ার মাধ্যমে যে ক্রস করানো হয় সেই ক্রসটি সম্বন্ধে জানবো। দেখো, এখানে বলেছে স্বাভাবিক পিতা, এখানে লিখে দেওয়া আছে। দেখো, স্বাভাবিক পিতাকে আমরা XY দিয়ে প্রকাশ করব, আর বাহক মাতাকে হলো XH, মাথায় দেখো H দেওয়া আছে আর X। ঠিক আছে, মেল হয় XY আর ফিমেল হয় XX। সেরকম যদি বাহক বলা হয় তাহলে এখানে একটা H হবে, আর যদি বলা হয় যে মাতা কি রোগে আক্রান্ত তাহলে দুটো Xই কিন্তু H হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে হিমোফিলিয়া X যে ক্রোমোজোমটি রয়েছে সেই X ক্রোমোজোমের উপর অবস্থিত। ঠিক আছে, জিনের জন্য হিমোফিলিয়া রোগ হয়ে থাকে। তাহলে দেখো, এখানে বলেছে স্বাভাবিক পিতা এবং বাহক মাতার মধ্যে আমাদের ক্রস করাতে হবে। স্বাভাবিক পিতা কি দেওয়া আছে? XY, আর বাহক মাতা হলো XHX। ঠিক আছে, এখান থেকে কি আসবে? X, আর এখান থেকে Y, এখান থেকে আসবে XH, আর এখান থেকে X। দেখো, তোমরা যদি ক্রস করাও তাহলে আমরা পাবো XHX, তারপর হলো XX, তারপর হলো XHY, তারপর হলো XY। এবারে যার যার H আছে সেই সমস্তগুলো দেখো। এখানে মহিলাদের ক্ষেত্রে যদি একটা X এর মাথায় H থাকে আর একটা X এর মাথায় কিছু না থাকে তাহলে এটা কিন্তু বাহক হয়ে যাবে। এটা হলো হিমোফিলিয়ার বাহক। এটা স্বাভাবিক মহিলা বা স্বাভাবিক কন্যা বলতে পারো, এটা স্বাভাবিক পুত্র সন্তান। আর এখানে দেখো, একটা X এর উপরে H রয়েছে আর একটা Y ক্রোমোজোম, তাই এটা কিন্তু হয়ে যাবে তোমাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র। তাহলে আমাদের বলেছে যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা, তাদের শিশু কন্যাও হতে পারে, পুত্র হতে পারে। এখানে আমাদের কি বেরিয়েছে? পুত্র বেরিয়েছে হিমোফিলিয়া আক্রান্ত। তাহলে এখানে 25, 25, 25, 25 বলে সবগুলো মিলিয়ে 100%। এখানে 25% শিশু কিসে আক্রান্ত রয়েছে? হিমোফিলিয়া আক্রান্ত। বুঝতে পারলে? চলো নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার সাথে কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? হিমোফিলিয়ার বাহক মাতাটি বাহক, আর হলো স্বাভাবিক পিতা। যদি ক্রস করাই, এই দুইয়ের ক্রস করানোর পর কন্যা সন্তান, যতগুলো সন্তান তৈরি হবে সেই সন্তানদের মধ্যে কন্যা সন্তানের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এটা তোমরা নিজেরাই ক্রস করে বের করবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো। তোমরা 2 নম্বর কোশ্চেন দিয়ে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে আনসারটি। ঠিক আছে, কমেন্টে অবশ্যই আনসার জানাবে যে এই 2 নম্বর প্রশ্নের উত্তর কী। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখব। বলছে বর্ণান্ধতা রোগে আক্রান্ত ব্যক্তি সাধারণত যে বর্ণগুলি দেখতে পায় না বা শনাক্ত করতে পারে না। কোনো ব্যক্তি যদি বর্ণান্ধতায় আক্রান্ত হয় তাহলে সেই ব্যক্তি কোন রং চিনতে পারবে না, ঠিক আছে, শনাক্ত করতে পারবে না। অপশন দেওয়া আছে বেগুনি হলদে, আকাশি নীল, লাল সবুজ নাকি কমলা হলদে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুব ইজি কোশ্চেন। ঠিক আছে, এটা আনসার কি হচ্ছে আমাদের? অপশন নাম্বার সি, লাল সবুজ। ঠিক আছে, যে ব্যক্তি বর্ণান্ধ রোগে আক্রান্ত তিনি কিন্তু লাল এবং সবুজ রং শনাক্ত করতে পারবেন না অথবা দেখতে পারবেন না। চলো নেক্সট দেখো, বলেছে বর্ণান্ধতা রোগটির অ্যালিল কোন ক্রোমোজোমে অবস্থিত আর এটি প্রকট নাকি প্রচ্ছন্ন আমাদের বলতে হবে। অপশন দেওয়া আছে X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন, X ক্রোমোজোমে অবস্থিত প্রকট, নাকি অটোজোমে অবস্থিত প্রকট, নাকি অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন। বর্ণান্ধতা রোগটি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ নাকি অটোজোম বাহিত রোগ, এটা প্রথমে বের করতে হবে। তারপর বের করতে হবে যে এটা প্রচ্ছন্ন রোগ নাকি প্রকট রোগ।
আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে সি পাস্ট যতগুলো ছিল সবগুলো হলো কি ছিল, এগুলো হলো সব অটোজোম বাহিত রোগ। সিতে ছিল সিস্টিক ফিব্রোসিস, পিতে ফিনাইলকিটোনুরিয়া, এতে অ্যালবিনিজম, এসতে সিকল সেল অ্যানিমিয়া, আর টিতে হলো থ্যালাসেমিয়া। এগুলো আমরা আগের ক্লাসে জেনেছি। এবারে এই যে বর্ণান্ধতাও কিন্তু আমরা জেনেছি যে এটি একটি সেক্স লিঙ্কড বাহিত রোগ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সেক্স লিঙ্ক কী রয়েছে, এক্স আর ওয়াই। তাহলে এখানে যেহেতু আমাদের এক্সই দেওয়া আছে, তাহলে আমাদের এটা বুঝতে অসুবিধে নেই যে বর্ণান্ধতা এক্স ক্রোমোজোমে অবস্থিত। অটোজোম হবে না, অটোজোম কেটে দাও। এক্স ক্রোমোজোমে অবস্থিত দুই জায়গায় দেওয়া আছে। এবারে জানতে হবে যে রোগটি প্রকট নাকি প্রচ্ছন্ন। এটার আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ। ঠিক আছে, এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন রোগ হলো বর্ণান্ধতা। বুঝতে পারলে? চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে বর্ণান্ধ পিতার জিনোটাইপ হলো। পিতা যদি বর্ণান্ধ হয় তাহলে সেই বর্ণান্ধ পিতার জিনোটাইপ কী হবে? অপশান দেওয়া আছে এক্স সি প্লাস ওয়াই, এক্স সি এক্স সি, এক্স সি ওয়াই, নাকি এক্স সি এক্স সি। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি, এক্স সি ওয়াই। ঠিক আছে, এক্স সি আর হলো ওয়াই। আর যদি মাতার কথা বলা হয় তাহলে এক্স সি এক্স সি, এটি হবে বর্ণান্ধ মাতা। ঠিক আছে, আর এক্স সি এক্স এটি হলো বাহক বর্ণান্ধ মাতা। ঠিক আছে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে যে বর্ণান্ধতায় কোনো ব্যক্তি লাল রং দেখতে পায় না। যে বর্ণান্ধতায় কোনো ব্যক্তি লাল রং দেখতে পায় না। আমরা জানলাম যে বর্ণান্ধতায় ব্যক্তি লাল আর সবুজ রং দেখতে পারে না। এবারে কোন বর্ণান্ধতায়? বর্ণান্ধর দুটি পার্ট রয়েছে, লাল রং দেখতে পারবে না আর একটা সবুজ রং দেখতে পারবে না। এবারে বলেছে কোন বর্ণান্ধতায় ব্যক্তি লাল রং দেখতে পায় না। অপশান আছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, প্রোটানোপিয়া, ডিউটেরানোপিয়া। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে রাখবে, 2 স্টার দিয়ে দিলাম আমি। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি, প্রোটানোপিয়া। ঠিক আছে, প্রোটোনোপিয়া অথবা প্রোটানোপিয়া। তাহলে যে বর্ণান্ধতায় কোনো ব্যক্তি লাল রং দেখতে পায় না সেই বর্ণান্ধতাকে আমরা কি বলি? প্রোটানোপিয়া। এবারে নেক্সট কোশ্চেন বলেছে যে বর্ণান্ধতায় কোনো ব্যক্তি সবুজ রং দেখতে পারে না। বর্ণান্ধতায় কোনো ব্যক্তি লাল আর সবুজ রং এই দুটি রঙই দেখতে পারে না। যদি লাল রং দেখতে না পারে তাহলে সেই ব্যক্তির কোন বর্ণান্ধতা হয়েছে? প্রোটানোপিয়া। এবারে যদি সবুজ রং দেখতে না পারে তাহলে সেই ব্যক্তির কোন বর্ণান্ধতা হয়েছে? অপশান আছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, প্রোটানোপিয়া, নাকি ডিউটেরানোপিয়া। এটা রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ডিউটেরানোপিয়া। ঠিক আছে, দেখো এখানে কনফিউশন হতে পারে যে সবুজ রঙের ক্ষেত্রে ডিউটেরানোপিয়া নাকি প্রোটানোপিয়া। তোমাদের বলে দিই মাউন্টেন ডিউ যে রয়েছে, মাউন্টেন ডিউ তোমরা ড্রিঙ্কসটি খেয়েছো, এই মাউন্টেন ডিউয়ের কালার কী টাইপের হয়? একটু সবুজ সবুজ টাইপের হয়। দেখো মাউন্টেন ডিউয়ের শেষে ডিউ আছে আর এখানে ডিউটেরানোপিয়ারও প্রথমে ডিউ আছে। এবারে মাথায় রাখবে যে যেহেতু মাউন্টেন ডিউয়ের বোতল কী ছিল? সবুজ রঙের ছিল, তাই ডিউটেরানোপিয়া কিন্তু সবুজ রঙের জন্য হয়ে থাকে। ঠিক আছে, যে বর্ণান্ধতায় কোনো ব্যক্তি সবুজ রং দেখতে পারে না সেই বর্ণান্ধতাকে আমরা ডিউটেরানোপিয়া বলি। আর যেটা বাকি থাকলো লাল, লালের ক্ষেত্রে প্রোটানোপিয়া। বুঝতে পারলে? এটা একটা ছোট্ট ট্রিক ছিল তোমাদের জন্য। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন রোগটি পুরুষের মধ্যে বেশি দেখা যাবে? পুরুষের মধ্যেই বেশি দেখা যায় কোন রোগটি? অপশান দেওয়া আছে লাল সবুজ বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া, ক্যান্সার, নাকি যক্ষা। এটা রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ, লাল সবুজ বর্ণান্ধতা। এই রোগটি পুরুষের মধ্যে বেশি দেখা যায়। বাকি তাছাড়া এই যে 3টি রোগ দেওয়া আছে এই রোগটি পুরুষের মধ্যেও দেখা যায়, আবার মহিলাদের ক্ষেত্রেও দেখা যাবে। কিন্তু লাল সবুজ বর্ণান্ধতা যে রয়েছে এই রোগটি শুধুমাত্র পুরুষের মধ্যেই বেশি পরিমাণে দেখা যায়। এর কারণ কি? দেখো নেক্সট স্লাইডে দেওয়া আছে, বলেছে যেহেতু রোগটি এক্স লিঙ্কড রিসেসিভ। ঠিক আছে, এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্ক বলতে পারি। রিসেসিভ মানে হলো প্রচ্ছন্ন। এক্স লিঙ্কড রিসেসিভ এবং পুরুষদের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে। পুরুষদের ক্ষেত্রে আমরা কি লিখি? এক্স ওয়াই। ঠিক আছে, পুরুষদের যে সেক্স ক্রোমোজোম সেটি হলো এক্স আর ওয়াই। এবারে এদের মধ্যে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে, তাই এই রোগের বাহক হওয়ার কোনো সুযোগ থাকে না, সরাসরি রোগটি দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। যদি এখানে এক্স সি আর ওয়াই থাকে এখানে কিন্তু বাহকের কোনো প্রশ্ন আসে না, এটা সরাসরি কি হয়ে যায়? রোগে আক্রান্ত হয়ে যায় পুরুষের ক্ষেত্রে এটা। কিন্তু মহিলাদের ক্ষেত্রে অপর এক্স ক্রোমোজোমটি যদি স্বাভাবিক থাকে তাহলে ডিফেক্টিভ এক্স ক্রোমোজোমকে দমিয়ে রাখতে সক্ষম হয়। এবারে মহিলাদের ক্ষেত্রে কি কি সেক্স ক্রোমোজোম দেখা যায়? 2টি এক্স। এবারে এর মধ্যে যদি একটি ডিফেক্টিভ থাকে মানে এক্স সি যদি থাকে তাহলে এই যে স্বাভাবিক যে ক্রোমোজোমটি রয়েছে এই ক্রোমোজোম কিন্তু একে দমিয়ে রাখতে সক্ষম হয়। ফলে রোগটি দ্বারা সরাসরি আক্রান্ত না হয়ে বাহক অথবা কেরিয়ারে পরিণত হবে। ঠিক আছে, রোগ দেখা যাবে না কিন্তু কেরিয়ার হিসেবে থাকতে পারে, বাহক হিসেবে থাকতে পারে। বুঝতে পারলে কেন বর্ণান্ধতা শুধুমাত্র পুরুষদের মধ্যে বেশি হয়? এটাই ছিল কিন্তু তার কারণ। এই যে চার্টটি, এই চার্টটিকে বলা হয় ইশিহারা টেস্ট চার্ট। কিসের জন্য? কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, বর্ণান্ধতা পরীক্ষা করার জন্য এই চার্টটি ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে দেখো এই কালারগুলোর মাঝে লাল আর সবুজের মাঝে এখানে দেখো লাল কালার ফোটা আছে আর মাঝে সবুজ কালার দিয়ে একটা সংখ্যা লেখা আছে।
এবারে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এখানে তোমাদের কোন লেখাটা তোমরা বুঝতে পারছো না। যেমন এখানে দেওয়া আছে 74, এখানে দেওয়া আছে 45, তারপরে 12, তারপর 29, ঠিক আছে। আর এই দুটোতে বোঝা যাচ্ছে না এই দুটোতে কী দেওয়া আছে। যদি এতটুকু দেখো তোমরা কিন্তু নিজেরাই একটু আন্দাজ করতে পারবে যে কোন কালারটি তুমি ধরতে পারছো না। বুঝতে পারলে? তাহলে এই ইশিয়ারা চার্টের মাধ্যমেই পরীক্ষা করা হয় কালার ব্লাইন্ডনেস। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে বিবাহ পূর্ব মানে বিবাহের আগে রোগ সম্ভাবনা নির্ণয়ে কোনো ব্যক্তি যার পরামর্শ গ্রহণ করবেন তিনি হলেন। সাধারণত বর্তমানে যা করা উচিত সকলের জন্যই, বিবাহের পূর্বে কি করা উচিত, রোগ যদি কোনো জেনেটিক রোগ থাকে তাহলে সেই রোগটিকে নির্ণয় করা কিন্তু খুব প্রয়োজন বিবাহের আগে। কারণ অনেক সময় এমন হবে, যেমন তোমাদের আমি দেখালাম যে স্বাভাবিক যদি পিতা থাকে আর বর্ণান্ধ কেরিয়ার যদি মাতা থাকে, এক্ষেত্রে দেখো শেষে গিয়ে কিন্তু পুত্র বর্ণান্ধ রোগে আক্রান্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা যাতে না হয় তার জন্যই আমাদের কি কোনো একজন ব্যক্তির কাছে পরামর্শ নিতে হয়। ঠিক আছে, যাতে রোগ না থাকে বা রোগ নির্ণয়ের জন্য কোনো একজন ব্যক্তির কাছে পরামর্শ নিতে হয়। এই ব্যক্তি কে? অপশান আছে সাইকোলজিস্ট, জেনেটিক কাউন্সিলর, মেয়র নাকি সার্জন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, জেনেটিক কাউন্সিলর। ঠিক আছে, এই সমস্ত রোগ জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে, জিনের মধ্যে থাকে। এই জিনের যে সমস্ত রোগ, এই সমস্ত রোগ নির্ণয়ের জন্য আমাদের জেনেটিক কাউন্সিলরের কাছে যাওয়া উচিত, তাদের কাছে পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে যে রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং করা হয়, কোন রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং করা হয়? অপশান আছে থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, যক্ষা নাকি ডায়রিয়া। যে সমস্ত রোগ জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক রোগ, সেই সমস্ত রোগের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিং করাতে হবে। এখানে জেনেটিক রোগ কোনটি দেওয়া আছে? একমাত্র দেওয়া আছে অপশান নাম্বার এ, থ্যালাসেমিয়া। এটি কিন্তু একটি কী রোগ? এটি হলো একটি অটোজোম বাহিত রোগ, অটোজোম বাহিত রোগ। ঠিক আছে, অটোজোম বাহিত রোগ। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ হলো। ক্রিস ক্রস উত্তরাধিকার অপশান আছে বর্ণান্ধতা, ডায়াবেটিস, হিমোফিলিয়া নাকি এ ও সি উভয়ই। এবারে ক্রিস ক্রস উত্তরাধিকার কি, এটা আমরা আগে জানবো। দেখো এখানে বলেছে ক্রিস ক্রস উত্তরাধিকার যখন কোনো জিন পিতা থেকে কন্যার কাছে নাতিতে যাবে, পিতা থেকে কন্যা আর কন্যার থেকে নাতিতে, অথবা মা থেকে পুত্র আর পুত্র থেকে যাবে নাতিতে স্থানান্তরিত হয়, তখন উত্তরাধিকারের প্যাটার্নটিকে ক্রিস ক্রস উত্তরাধিকার হিসেবে উল্লেখ করা হয়। এই ধরনের উত্তরাধিকারের বিশেষত্ব হলো যে জিনগুলি পিতা মাতা থেকে বিপরীত লিঙ্গের সন্তানদের কাছে চলে যায়। তাহলে পিতার থেকে যাবে কন্যার কাছে, ঠিক আছে, ফাদারের থেকে যাবে ডটারের কাছে, আর মাদারের থেকে যাবে সনের কাছে। তাহলে দেখো বিপরীত লিঙ্গের কাছে চলে যাচ্ছে তার পিতা মাতার থেকে। এই যে প্যাটার্নটি রয়েছে উত্তরাধিকারের যে প্যাটার্ন, এই প্যাটার্নটিকে আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার বলে থাকি। সাধারণত কী হওয়া উচিত ছিল? ফাদার থেকে সনে যাবে আর মাদার থেকে ডটারে যাবে, ঠিক আছে, কিন্তু এটা হয় না। এটা কী রকম হয়? এই যে দেখো এক্সের মতন হয়ে যাবে, ফাদার থেকে ডটারে আসছে আর মাদার থেকে সনে আসছে। এই এক্সের মতন হচ্ছে জন্যই আমরা এটাকে কি বলে থাকি? ক্রিস ক্রস উত্তরাধিকার, ঠিক আছে, বা ক্রিস ক্রস ইনহেরিটেন্স। এবারে এই প্রশ্নে বলেছে যে ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ কোনটি? অপশান আছে বর্ণান্ধতা, ডায়াবেটিস, হিমোফিলিয়া নাকি এ এবং সি উভয়ই। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, এ এবং সি উভয়ই। বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া দুই হলো ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ। চলো নেক্সট দেখো 12 নম্বর প্রশ্নে বলেছে একজন টার্নার সিনড্রোম যুক্ত মহিলা। টার্নার সিনড্রোম শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়। এই টার্নার সিনড্রোম যুক্ত মহিলার কোন বৈশিষ্ট্যটি বর্তমান? এখানে নিচে যতগুলো অপশান দেওয়া আছে দেখো এ নাম্বারে দেওয়া আছে পুরুষ বৈশিষ্ট্যের প্রকাশ পাবে, নাকি এক্স ও সমন্বিত মোট ক্রোমোজোম সংখ্যা 45 হবে, তারপর একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকবে, নাকি স্বাভাবিক স্বামীর মাধ্যমে সন্তান উৎপাদনে অক্ষম হবে। টার্নার সিনড্রোম যুক্ত মহিলার ক্ষেত্রে কি হবে? পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ পায়? একদম না। এক্স ও সমন্বিত মোট ক্রোমোজোম সংখ্যা 45, এটা ঠিক। আমরা জানি মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কি থাকে? এক্স এক্স, এটি মিলিয়ে কত হয়? 46টি হয়। কিন্তু টার্নার সিনড্রোমে ভুক্ত মহিলার ক্ষেত্রে দেখো এখানে আরেকটা এক্সের জায়গায় কিচ্ছু থাকবে না, এখানে শূন্য থাকবে, তাই তাদের ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে 45টি। তারপরে অপশন বলেছে একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকে না, একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোম নয়, একটি এক্স ক্রোমোজোম কম থাকে। বুঝতে পারলে? তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, এক্স ও সমন্বিত মোট ক্রোমোজোম সংখ্যা হলো 45। নেক্সট এখানে দেখো ছবি দেওয়া আছে টার্নার সিনড্রোমের। এদের ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো গিয়ে দেখো এখানে ট্রিক ওভারিস ইনফার্টিলিটি অ্যামোনেরিয়া, ঠিক আছে, এরা কিন্তু প্রজননে অক্ষম, এরা সন্তান প্রসব করতে পারবে না। বুঝতে পারলে? চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? 4টি বক্তব্য দেওয়া আছে, 4টি অপশান দেওয়া আছে, এখানে কোনটি সঠিক আমাদের বের করতে হবে। অপশান দেওয়া আছে হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম, হিমোফিলিয়া কি এক্স ক্রোমোজোম ঘটিত একটি রোগ, নাকি ডাউন সিনড্রোম 21তম ক্রোমোজোম, সিকল সেল অ্যানিমিয়া, এখানে কোনো অপশান দেওয়া নেই, ঠিক আছে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, যাই হোক। তারপর নেক্সট হলো পার্কিনসন রোগ, এক্স ও ওয়াই ক্রোমোজোম। এটা যদি তোমরা বাদ দাও তবু তোমাদের এখানে আনসার বেরিয়ে আসবে।
দেখো আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ডাউন সিনড্রোম 21তম ক্রোমোজোম। 21তম ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য, ঠিক আছে, ট্রাইজোমির জন্য এই ডাউন সিনড্রোম রোগটি হয়ে থাকে। আর হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম নয়, সরি হিমোফিলিয়া ওয়াই ক্রোমোজোম নয়, হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোম গঠিত একটি রোগ। ঠিক আছে, চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে ক্লাইনফেল্টার সিনড্রোম হওয়ার কারণ। টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, তারপর ক্রাইডুচার্ড সিনড্রোম, এই সমস্ত সিনড্রোম কিন্তু আমাদের পড়তে হবে, খুব ইম্পর্ট্যান্ট। এখানে বলেছে ক্লাইনফেল্টার সিনড্রোম হওয়ার কারণ কি। অপশান দেওয়া আছে একটি এক্স দুটি ওয়াই থাকবে। সবার আগে বলে দেই এই ক্লাইনফেল্টার সিনড্রোমটি পুরুষদের মধ্যে হয়ে থাকে, মেলের মধ্যে এই ক্লাইনফেল্টার সিনড্রোমটি হয়ে থাকে। হওয়ার কারণ কি, অপশান দেওয়া আছে একটি এক্স দুটি ওয়াই, দুটি এক্স একটি ওয়াই, একটি মাত্র এক্স, নাকি একটি মাত্র ওয়াই। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, দুটি এক্স এবং একটি ওয়াই থাকবে। সাধারণত পুরুষের ক্ষেত্রে যে ক্রোমোজোম হয় সেক্স ক্রোমোজোম সেটি হলো এক্স ওয়াই, কিন্তু ক্লাইনফেল্টারভুক্ত পুরুষের ক্ষেত্রে সেটা হয়ে যাবে এক্স এক্স ওয়াই, যার জন্য এদের মধ্যে কিছু মহিলার বৈশিষ্ট্য চলে আসে। ঠিক আছে, স্ত্রীর বৈশিষ্ট্য চলে আসে, এদের যে স্তনগ্রন্থি আছে স্তনগ্রন্থির বৃদ্ধি পেয়ে যায়, যাকে আমরা গাইনেকোমেস্টিয়া বলে থাকি। এটি হলো গিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই ক্লাইনফেল্টার সিনড্রোমের। ঠিক আছে, দেখো ছবিতে দেখাবো, এখানে দেখো স্তনগ্রন্থির বৃদ্ধি, এটাকে আমরা গাইনেকোমেস্টিয়া বলবো। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে অপ্রাকৃতিক বার বডি এর উপস্থিতির কারণে নিম্নলিখিত অস্বাভাবিকতার কোনটিতে দেখা যাবে। অপ্রাকৃতিক বার বডির উপস্থিতির কারণে নিম্নলিখিত অস্বাভাবিকতা কোন রোগের মধ্যে দেখা যাবে। ঠিক আছে, এই বার বডির উপস্থিতির জন্য অস্বাভাবিকতা দেখা যাবে কোন রোগে। অপশান আছে টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, নাকি সবগুলি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি, সবগুলি। টার্নার সিনড্রোমে, ডাউন সিনড্রোমে, ক্লাইনফেল্টার সিনড্রোম সবগুলোতেই অপ্রাকৃতিক বার বডির উপস্থিতির কারণে অস্বাভাবিকতা দেখা যাবে। ঠিক আছে, দেখো এখানে বার বডি বলা আছে কি, বার বডিকে একটি অত্যন্ত দাগযুক্ত নিষ্ক্রিয় ঘনীভূত এক্স ক্রোমোজোম হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা বেশিরভাগ মহিলা প্রাণীর প্রতিটি সোম্যাটিক কোষে পাওয়া যাবে। বার বডি কী হবে, অত্যন্ত দাগযুক্ত নিষ্ক্রিয় ঘনীভূত এক্স ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটি কিন্তু মহিলাদের মধ্যে পাওয়া যাবে তাদের সোম্যাটিক কোষে। ঠিক আছে, জেনেটিক নারীত্ব পরীক্ষা হিসেবে ব্যবহৃত হয়, জেনেটিক নারীত্ব পরীক্ষা হিসেবে ব্যবহার করা হয়। এটি সেক্স ক্রোমাটিন নামেও পরিচিত, সেক্স ক্রোমাটিন নামেও পরিচিত এই বার বডি। বার বডি শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল 1961 সালে। আর কে ব্যবহার করেছিলেন, তিনি হলেন মুরে বার। ঠিক আছে, এই বার থেকেই কিন্তু বার বডি শব্দটি এসেছে। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে ক্রাইডুচার্ড সিনড্রোমে ক্রোমোজোমের গঠনের যে পরিবর্তনের কারণে হয়। ক্রাইডুচার্ড সিনড্রোমটি ক্রোমোজোমের গঠনের কিরূপ পরিবর্তনের জন্য হয়ে থাকে। অপশান আছে ডিলিশন মানে ডিলিট বাদ দেওয়া, ডুপ্লিকেশন মানে সেই ক্রোমোজোমটি আবার ডুপ্লিকেট হয়েছে, তারপর ইনভার্সন বদলে গিয়েছে, নাকি ট্রান্সলোকেশন মানে জায়গায় চেঞ্জ করেছে। দেখো ক্রাইডুচার্ড সিনড্রোমে আক্রান্ত কিছু ছবি দেওয়া আছে কয়েকজনের, তোমরা দেখে বুঝতে পারবে। এবারে এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ডিলিশন। ঠিক আছে, ক্রাইডুচার্ড সিনড্রোম ক্রোমোজোমের ডিলিশনের জন্য হয়ে থাকে। এখানে দেখো 5 নম্বর ক্রোমোজোমটি যে রয়েছে, এই 5 নম্বর ক্রোমোজোমটি মাথার দিকে দেখো কিছুটা অংশ নেই, তার সামনের ক্রোমোজোমটিকে দেখো আর পরের ক্রোমোজোমটিকে দেখো, ক্রোমাটিড দুটিকে দেখো, প্রথমের ক্রোমাটিডটি একটু বড় আর তারপরে ক্রোমাটিডটি কিন্তু একটু ছোট, এখানে ডিলিট হয়ে গিয়েছে, ক্রোমাটিড ডিলিট হয়ে গিয়েছে, এই জন্যই ক্রাইডুচার্ড সিনড্রোমটি হয়ে থাকে 5 নম্বর ক্রোমোজোমের ডিলিশনের জন্য। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন, আর এখান থেকে আমাদের PYQ শুরু। খুব ইজি কোশ্চেন এসেছে, এখানে সমস্ত PYQগুলো কিন্তু একসাথে নেওয়া হয়েছে, যতগুলো তোমাদের ছিল এক সংকর দ্বিসংকর জনন, জেনেটিক ডিসঅর্ডার্স, ঠিক আছে, ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স, সব কিছুই এখানে যতগুলো তোমাদের বিগত 3 বছরে এসেছে সব PYQ এখানে আছে। টোটাল 8টি প্রশ্ন এখানে রয়েছে। ঠিক আছে, চলো আমরা দেখি। 17 নম্বর প্রশ্ন বলেছে এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপ অনুপাতটি হলো। এক সংকর জনন আর কি বলেছে, অসম্পূর্ণ প্রকটতা অথবা ইনকমপ্লিট ডমিনেন্স। অপশন আছে 3:1, 1:2:1, 9:3:3:1, নাকি 2:1:1। এটা এসেছে তোমাদের ANM GNM 2021 শিফট 1-এ। আশা করছি তোমরা সকলেই সঠিক আনসার দিতে পারবে। উত্তর হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার বি, 1:2:1। আমাদের এই জেনেটিক্সের যে পার্ট 2 ছিল, বংশগতির পার্ট 2, সেখানে আমরা কিন্তু এক সংকর জনন, দুই সংকর জনন এই সমস্ত কিছু জেনেছি। সেখানে ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স, এই সমস্ত মাল্টিপল অ্যালিজম, প্লিওট্রপি, এই সব কনসেপ্টগুলো সেখানে আমরা পড়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখো, সেখান থেকে তোমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর এই কোশ্চেনগুলো তোমরা করবে, নাহলে কিন্তু করতে পারবে না। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে এক সংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্যে বংশের জিনোটাইপ যে অনুপাতটি হবে সেটি হবে 1:2:1। এখানে একটি সাদা, দুটি গোলাপি আর একটি লাল ফুল তৈরি হয়, এটা আমরা পড়েছি। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন
বলেছে ক্রিসমাস ডিজিজের অপর নাম হলো, অপশান আছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, আলফা থ্যালাসেমিয়া নাকি বিটা থ্যালাসেমিয়া। এটা এসেছে এএনএম জিএনএম 2021 শিফট 1-এ। শিফট 1-এ তোমাদের 3টি কোশ্চেন এসেছে, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই চ্যাপ্টারটি, বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের কোশ্চেনে বলেছে ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, হিমোফিলিয়া। এটা আমরা পড়েছি কত নাম্বার ক্লাসে? জেনেটিক্সের 3 নাম্বার ক্লাসে। সেই ক্লাসটি দেখার পর তোমাদের মধ্যেই একজন কমেন্টে লিখেছে যে হিমোফিলিয়া এ কে বলা হয় রয়্যাল ডিজিজ, কিন্তু একেবারেই ভুল। হিমোফিলিয়া এ কে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া, আর হিমোফিলিয়া বি কে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া। ঠিক আছে, কারণ ভিক্টোরিয়ার মধ্যে সর্বপ্রথম এই হিমোফিলিয়া বি লক্ষ্য করা যায় মহারানী ভিক্টোরিয়ার দেহে, তাই জন্যই এই হিমোফিলিয়া বিকে কিন্তু রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। আর এই হিমোফিলিয়া বি ফ্যাক্টর নাম্বার 9-এর অভাবে হয়ে থাকে জন্য এই হিমোফিলিয়া বিকে ক্রিসমাস ডিজিজও বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন। বলেছে মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় অপত্য বংশে উৎপন্ন জিনোটাইপ এবং ফিনোটাইপের সংখ্যা কত? অপশান আছে ফিনোটাইপ 4টি, জিনোটাইপ 9টি, ফিনোটাইপ 9টি, জিনোটাইপ 4টি, ফিনোটাইপ 4টি নাকি জিনোটাইপ 16টি, ফিনোটাইপ 4টি নাকি জিনোটাইপ 8টি। ঠিক আছে, এটা আমাদের অপশান দেওয়া আছে, তোমরা অপশানগুলো ভালো মতো পড়ো। আর মেন্ডেলের দ্বিসংকর জননের দ্বিতীয় অপত্যে জিনোটাইপ কী হয় আর ফিনোটাইপ কী হয় এটা তোমরা অবশ্যই কমেন্টে এখনই জানাও ভিডিও পজ করে। লিখেছ? আশা করছি তোমরা সকলেই লিখেছ। দেখো দ্বিসংকর জননের জিনোটাইপ যেটা হয় সেটা আমি বলে দিচ্ছি। জিনোটাইপ হলো 1:2:2:4:1:2:1:2:1 12 24 12 12 1, এটা হলো জিনোটাইপ। আর ফিনোটাইপ কী হবে? 9:3:3:1, এটা হলো ফিনোটাইপ। উপরেটা ছিল জিনোটাইপ, এটা হলো জিনোটাইপ, আর এটা হলো ফিনোটাইপ। ঠিক আছে, তাহলে এখানে বলেছে ফিনোটাইপ কয়টি হবে? ফিনোটাইপ হবে 4টি। দেখো 1 2 3 4 অনুপাত 4টি। আর এখানে জিনোটাইপের ক্ষেত্রে দেখো 2 4 6 8 9। তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, ফিনোটাইপ 4টি আর জিনোটাইপ হলো 9টি। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর প্রশ্ন। বলেছে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে, শঙ্কর লম্বা মানে টি স্মল টি, শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কতগুলি লম্বা ও কতগুলি খর্ব মটর গাছ উৎপন্ন হবে? এটা তোমাদের কোশ্চেন করানো হয়েছে, তবু আমি আজকে তোমাদের আবার করিয়ে দেখাবো। দেখো দুটি এখানে শঙ্কর লম্বা মটর গাছ নেওয়া হয়েছে, এর এখান থেকে টি গ্যামেট পাবো, এখান থেকে স্মল টি, এখান থেকেও সেম ক্যাপিটাল টি স্মল টি। এবারে আমরা চেকার বোর্ড বানাবো। চেকার বোর্ডে এখানে দেখো ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি। এবারে এখান থেকে ক্যাপিটাল টি আসবে, এখানে ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে স্মল টি। আমাদের বলেছে যে কতগুলো লম্বা আর কতগুলো খর্ব, আমাদের কিন্তু বলেনি যে পিওর লম্বা নাকি শঙ্কর লম্বা, আমাদের শুধু বলেছে লম্বা। তাহলে আমরা লম্বা এখানে দেখবো যে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এই সবগুলোই লম্বা, আর খর্ব আছে স্মল টি। এবার দেখো এখানে 3 25-এ 75% লম্বা দেওয়া আছে, আর এখানে 25% শুধুমাত্র দেওয়া আছে খর্ব। তাহলে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে? অপশন নাম্বার সি, 75% লম্বা আছে আর 25% খর্ব দেওয়া আছে। বুঝতে পারলে? এটা এসেছে তোমাদের এনএম জিএনএম 2021 শিফট 2 কোশ্চেন। চলো নেক্সট 21 নম্বর প্রশ্ন। বলছে হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশান আছে ওয়াই লিঙ্কড, নন জেনেটিক, অটোজোমাল নাকি এক্স লিঙ্কড। আমাদের বলতে হবে হিমোফিলিয়া রোগটি কি বাহিত রোগ, অটোজোম বাহিত রোগ নাকি সেক্স লিঙ্ক বাহিত রোগ, এটা সবার প্রথমে বের করতে হবে। আর আমরা জানি যে হিমোফিলিয়া সেক্স লিঙ্ক বাহিত রোগ। ঠিক আছে, এই সেক্স লিঙ্কের মধ্যে এক্স লিঙ্ক বাহিত রোগ হলো হিমোফিলিয়া। বুঝতে পারলে? তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট 22 নম্বর প্রশ্ন। এখানে দেখো 22 নম্বর প্রশ্নে বলেছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? এটাও আমরা বের করেছি কত ধরনের গ্যামেট তৈরি করব, এটা তোমাদের কিন্তু হোমওয়ার্কও দেওয়া ছিল একটা। এখানে অপশন দেওয়া আছে 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের নাকি 4 ধরনের। দেখো আমি সেই যেখানে আমি বের করা তোমাদের শিখিয়েছি সেখানে বলেছিলাম যে হেটেরোজাইগাস পেয়ার যতগুলো থাকবে 2 টু দি পাওয়ার n, এখানে n হলো হেটেরোজাইগাস পেয়ার, যতগুলো হেটেরোজাইগাস পেয়ার থাকবে n এর জায়গায় তার মান বসিয়ে দাও, আর তারপর ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হবে উত্তর। এখানে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বিতে হেটেরোজাইগাস পেয়ার দেখো একটিই রয়েছে, কোনটা? সেটা হলো ক্যাপিটাল এ স্মল এ। ঠিক আছে, তাহলে আমাদের n এর মান কত হয়ে যাবে? 1, আর 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 2 ধরনের। তাহলে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে সেটা হলো 2। এবারে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো আমি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এটাতে কতগুলো গ্যামেট তৈরি হতে পারে তোমরা কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাবে 22 নম্বর প্রশ্ন দিয়ে। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখবো। বলেছে লাল বর্ণান্ধতা যে হিসেবে পরিচিত, লাল বর্ণান্ধতাকে কি বলা হয়? অপশন দেওয়া আছে ডিউটানোপিয়া, প্রোটানোপিয়া, টাইটানোপিয়া নাকি অ্যাম্বলায়োপিয়া। মাত্রই করলাম আমরা, এটা রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, প্রোটানোপিয়া।
পিয়া, ঠিক আছে, অথবা প্রোটোনোপিয়া। আর সবুজের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মাউন্টেন ডিউ, বোতল সবুজ রঙের হয়, তাই সবুজ রঙেরটা হবে ডিউটেরোনোপিয়া। বুঝতে পারলে? চলো নেক্সট 24 নম্বর, আমাদের ক্লাস শেষের দিকেই আর একটি মাত্র প্রশ্ন রয়েছে। দেখো এখানে বলেছে মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি। মেন্ডেল 60টি ক্যারেক্টার নিয়েছিল, ঠিক আছে, 14টি ট্রেইট নিয়েছিল। এবারে এখানে কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল চুজ করেননি? অপশানটা হচ্ছে বীজের আকৃতি, কাণ্ডের দৈর্ঘ্য, ফুলের রং নাকি পাতার মাপ। এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে তোমাদের অপশন নাম্বার ডি, পাতার মাপ কিন্তু তিনি নির্বাচন করেননি। বীজের আকৃতি নিয়েছিলেন যে গোল হবে নাকি কুঞ্চিত হবে, তারপর কাণ্ডের দৈর্ঘ্য নিয়েছিল লম্বা হবে নাকি খাটো হবে, ফুলের রং নিয়েছিল সবুজ হবে নাকি বেগুনি হবে, কিন্তু পাতার কোনো মাপ তিনি নেননি। বুঝতে পারলে? নেক্সট 25 নম্বর বলেছে যদি হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরণ ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কি বলা হয়? অপশন আছে ব্যাক ক্রস, টেস্ট ক্রস, রেসিপ্রোকাল ক্রস নাকি এপিস্টেসিস। মানে এখানে বলেছে হেটেরোজাইগাস অপত্যে আমরা হেটেরোজাইগাস পেয়েছি, এবারে এর সাথে কি হোমোজাইগাস প্রচ্ছন্ন যদি আমরা ক্রস করাই বা সংকরণ করাই তাহলে এই ক্রসকে আমরা কি বলবো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের আগেও হয়েছে আর পিওয়াইকিউবে এসেছে। এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, টেস্ট ক্রস। ঠিক আছে, এটা হলো হেটেরোজাইগাস অপত্য আর এটা হলো তোমাদের হোমোজাইগাস প্রচ্ছন্ন। এদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে সেই ক্রসকে আমরা টেস্ট ক্রস বলবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের 25টি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট 25টি প্রশ্ন পিওয়াইকিউ সহ। আশা করছি তোমরা কমপ্লিট ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেছো। ঠিক আছে, যা যা বলেছি সব কিছুই মনোযোগ সহকারে তোমরা শুনেছো। আর এই 25টি প্রশ্নের মধ্যে তোমরা কতজন কতগুলো ঠিক করলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যাদের সবগুলোই ঠিক হয়েছে খুব ভালো, তোমরা এইভাবেই পড়তে থাকো, রিভাইজ করতে থাকো এই সমস্ত কিছু টপিকগুলো। আর তোমাদের যাদের অনেকগুলো ভুল হয়েছে বা কিছু কোশ্চেন, তোমরা সেই পয়েন্টগুলোকে মার্ক করো। তোমাদের কাছে কোনো যদি বই থাকে, রেফারেন্স বুক থাকে, সেই সমস্ত বই থেকে সেই টপিকটিকে আবার ভালোভাবে পড়ে নাও। যদি সেই টপিক থেকে ফাইনাল এক্সামে কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমার আর ভুল হবে না। ঠিক আছে, এবারে যেহেতু আমাদের কমপ্লিট ভিডিও হয়ে গেল, তোমরা কমপ্লিট ভিডিও দেখে নিলে, এবারে তোমাদের কি করতে হবে সেটা হলো টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। কমপ্লিট পিডিএফটি পড়বে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে অথবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু জানাতে পারো। তারপর যখন তোমাদের পিডিএফটি পড়া হয়ে যাবে, সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের এই স্লাইডটি রয়েছে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস। এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা শুধু ক্লিক হিয়ারে ট্যাপ করলেই সরাসরি যুক্ত হতে পারবে আমাদের সাথে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই যুক্ত হবে, সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা কিন্তু তোমাদের পাশে রয়েছি, তোমাদের এক্সাম পর্যন্ত তোমাদের সাথে থাকবো। এক্সামের পরে তোমাদের কাউন্সিলিং প্রসেস রয়েছে, কলেজ চুজ করার ব্যাপার রয়েছে, সেই সমস্ত প্রসেসেও কিন্তু আমরা তোমাদের সাথে থাকবো। তোমরা আমাদের পাশে থাকো, আমরা শুধু তোমাদের কাছ থেকে এতটুকুই চাই। ঠিক আছে, তাহলে তোমরা এখনও যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের থ্যাংক ইউ জানাই। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রেখো। আর যদি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ ভিডিওটি আমাদের জন্য হেল্পফুল হয়েছে। আর তোমাদের বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার যারা যারা এএনএম জিএনএম 2024 জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। তোমরা যেরকম শিখছো এই ভিডিওর থেকে, এই ক্লাসের থেকে, তারাও যেন এই ক্লাসের থেকে কিছু শিখতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের জীবন বিজ্ঞানের আরেকটি ইম্পর্টেন্ট টপিকের উপর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।